Hello student, a very warm welcome to Clifford Classes. আজকের এপিসোডে আমরা রবীন্দ্র উন্মুক্ত বিদ্যালয়ের ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক ক্লাসে ইতিহাসের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় ভারতের কোম্পানির শাসন 1757 থেকে 1857 এই প্রেক্ষাপটটাকে নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন, বাংলায় ভয়াবহ 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? আমরা সকলেই 76-এর মন্বন্তরের বিষয় সবাই জানি। এই 76-এর মন্বন্তরটা ঠিক কোন সময় হয়েছিল? উত্তর 1769 থেকে 70 খ্রিস্টাব্দে। এই মন্বন্তরটা যথেষ্ট ভয়ঙ্কর পর্যায়ে হয়, কারণ প্রায় 2 কোটির উপর এস্টিমেটেড মানুষ কিন্তু মারা গেছিল। এটা তাও আবার বলে নাকি সরকারি যে ধরনের যে তথ্য সেখান থেকে। এরপর বাংলায় কত খ্রিস্টাব্দে ইজারাদারি প্রথা চালু হয়? এই ইজারাদারিটা কি প্রথমে একটু বলে দিই, যে ইজারাদারিটা হলো যে একটা হচ্ছে মিডলম্যান, স্পেশালি যে করদাতা কর দিচ্ছে এবং যে কর নিচ্ছে তার মাঝখানে মিডলম্যান হিসেবে যারা কাজ করছে, এরাই হচ্ছে স্পেশালি ইজারাদার। তো এর উত্তর হচ্ছে কি 1772 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন কে করেন বা করেন কে এবং কোন কোন অঞ্চলে তা প্রবর্তন হয়? লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন এবং বাংলা, বিহার এবং উড়িষ্যায় তা প্রবর্তন হয়। কোশ্চেনগুলো একটুখানি এইগুলো জায়গায় দেখবে, কোয়েশ্চেন আসতেই পারে যে কোন বন্দোবস্ত কোথায় চালু হয়েছে এরকম, তাই এই জায়গাগুলো কিন্তু জেনে রাখা খুব দরকার। কে চালু করেছে? 1793-তে চালু হয়, লর্ড কর্নওয়ালিস চালু করেন এবং তিনি এই সময় যে লর্ড কর্নওয়ালিস ছিলেন হচ্ছে উনি সময়কার গভর্নর ছিলেন এবং বাংলা, বিহার, উড়িষ্যায় তা তিনি প্রবর্তন করেন। প্রথমে হচ্ছে 5 সালা বন্দোবস্ত, তারপরে 1 সালা, এর পরবর্তী আসে হচ্ছে 10 সালা বন্দোবস্ত। এই 10 সালাটাই যখন ঠিকঠাক করে চলছে এবং 10 সালার বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। নেক্সট যখন কোয়েশ্চেন সলভ করবো দেখতে পারবো। এবং এই 10 সালা থেকেই যখন চিরস্থায়ী বন্দোবস্তে বিষয়টা আসে, মানে দেখা যাচ্ছে কি একটা জমিদারকে তার একটা জায়গা দিয়ে দেওয়া হলো এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদেরকে একটা যে পরিমাণ কর বলা হয়েছে সেই পরিমাণ কর অ্যাট এনি হাউ দিতে হবে। তোমার কি সুবিধা অসুবিধা সেটা আমার জানার দরকার নেই, এবং জমিদারের মাধ্যমে দিতে হবে। এখানে জমিদাররা কিন্তু ইজারাদার নয়, জমিদাররা যেই জায়গা তাদের জমি সেই জায়গায় ডাইরেক্টলি জমিদারেরাই টাকা দেবেন বা জমিদারেরাই কর দেবেন, সেটা নগদ হিসাবে হতে পারে, শস্য রূপেও হতে পারে। এটাই হলো চিরস্থায়ী বন্দোবস্তের কনসেপ্ট। এরপর নীল বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? এগুলো খুব গুরুত্বপূর্ণ। লর্ড ক্যানিং। বিভিন্ন প্রেক্ষাপট আসতে পারে। চিরস্থায়ী বন্দোবস্তের সময় ডেফিনেটলি লর্ড কর্নওয়ালিস। নীল বিদ্রোহ একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট ভারতের ইতিহাস, বাংলা তথা ভারতের ইতিহাসে। সেই সময় কে ছিলেন? লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, রায়তবাড়ি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয় এবং কে প্রবর্তন করেন? টমাস মুনরো। তিনি মাদ্রাজ, বম্বে অঞ্চল, সেই সাথে আসাম এবং কুর্গ অঞ্চলে বা কুর্গ প্রদেশে 1820 সালে প্রবর্তিত করেন। এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন, রেলপথ বসানো, পণ্য রপ্তানির হার বৃদ্ধি এবং কৃষি বাণিজ্যকরণ, এটা করণ হবে, কৃষি বাণিজ্যকরণ প্রক্রিয়াকে একত্রে কি বলে? এটাকে একত্রীকরণে বলা হচ্ছে অর্থনীতির আধুনিকীকরণ। অর্থনীতির আধুনিকীকরণ কেন? এই প্রত্যেকটা জিনিস, রেলপথ বসানো থেকে শুরু করে পণ্য রপ্তানির হার, এই সবকটার মধ্যে একটা প্রাইভেটাইজেশন ছিল, অর্থাৎ ইংরেজদের একটা সরাসরি ভূমিকা ছিল, যারা ইংরেজরা নয় কোম্পানি মারফত না নিজেদের উদ্যোগে তারা এইখানে লগ্নি করতে পারবে এবং তারা একটা পার্সেন্টেজ অর্থাৎ 5%-এর হারে কিন্তু তারা একটা বেনিফিটও পেতেন। পরের প্রশ্ন, ঔপনিবেশিক কারণে দুর্ভিক্ষ হওয়ার প্রধান কারণ কি? ঔপনিবেশিক কারণে দুর্ভিক্ষ হওয়ার প্রধান কারণ হলো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি না হওয়া। পরের প্রশ্ন,
নীল চাষের মাত্রা কোন বিশেষ কারণে বৃদ্ধি করা হয়েছিল? উত্তর, ইংল্যান্ডে কাপড় কলে নীলের চাহিদা বৃদ্ধির জন্য। এবং এই নীল বিদ্রোহটা কেন হয়েছিল কি, যদি কোনো মাঠেতে বা কোনো কৃষিক্ষেত্রে নীল চাষ করা হয়, পরবর্তীকালে সেখানে আর অন্য কোনো চাষ করা সম্ভব না, যার ফলতেই কিন্তু এই নীল বিদ্রোহটা কিন্তু হয়েছিল। এরপর রেলপথ এবং ডাকঘর ব্যবস্থার পরিকল্পনা কে করেন? লর্ড ডালহাউসি। লর্ড ক্যানিং এর আগে ছিলেন ডালহাউসি, অ্যাজ এ ভাইসরয় ছিলেন বা গভর্নর জেনারেল ছিলেন। তিনি রেলপথ এবং ডাকঘর তারই উদ্যোগে স্থাপন করা হয়। এরপর অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্প সর্বাধিকভাবে ক্ষতি হয়? উত্তর, তাঁত শিল্প, কাঠ শিল্প এবং চর্মশিল্প। মানে এইগুলো তো যে শিল্প, এগুলো তিনটে নাম, শুধুই কি শিল্প, অন্য ক্ষেত্রেও যেহেতু দেখা যাচ্ছে যে মানুষ কৃষিকাজ করতে পারছে না, একটা সময় পর তারা শিল্পের কাজ এসে ভিড় করছে, কিন্তু সেখানেও তো একটা সমস্যা, সেখানেও তো কাজ নেই। তো এই একটা অবশিল্পায়নের একটা পরিস্থিতি ঘটে থাকে। এবং মূলত এই তিনটে সেক্টর, অর্থাৎ তাঁত, কাঠ এবং চর্ম, এই তিনটে সেক্টরে কিন্তু ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে ফুটে ওঠে। এরপর 19 শতকের দ্বিতীয়ার্ধে ভারতে কোন কোন অঞ্চলে চা বাগিচার শিল্পের বিকাশ ঘটেছিল? এর উত্তর হলো আসাম, বাংলা, দক্ষিণ ভারত, হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চল। এই চা চাষ সম্পর্কে বলে রাখি, এই চা চাষটাও কিন্তু প্রথম দিকে চীনের আধিপত্য ছিল। এরপর আস্তে আস্তে কি হয়, ইংরেজরা তাদের নিজেদের ব্যবসায়ীটাকে এর সাথে যুক্ত করেন, এবং কি হয়, ভারতে ইংরেজদের মাধ্যমে চা চাষ শুরু করা হয়। এবং এই অঞ্চলগুলো, অর্থাৎ আসাম, বাংলা, দক্ষিণ ভারত, হিমাচল প্রদেশ অঞ্চলগুলিতে কিন্তু চা চাষ শুরু হয়। এরপর কত খ্রিস্টাব্দে আইন করে ব্রিটেনের সুতি কাপড় ব্যবহার বন্ধ করে দেওয়া হয়? 1720 খ্রিস্টাব্দে। এরপর সম্পদের নির্গমন কি এবং এই তথ্যটি সর্বপ্রথম কে ভারতে প্রচার করেন? এর উত্তর, ভারত থেকে ব্রিটেনের সম্পদ নিরন্তর চলে যাওয়াই হচ্ছে সম্পদের নির্গমন। এবং এই তথ্যটা প্রথমবার প্রচার করেন দাদাভাই নওরোজি। বছরে প্রায় কত টাকা বা একটা সময় ধরে কত টাকা বা কত পরিমাণ অর্থ বিদেশে নির্গমন হয়েছে, এটা উনি দেখাচ্ছেন। এরপর 10 সালা বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন? এটা মাল্টিপল কোয়েশ্চেন, এর আনসার হলো লর্ড কর্নওয়ালিস। এর পরের প্রশ্ন, কোন জমি বন্ধক জমিদারির সঙ্গে সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা চুক্তি হবে, এটা কেটে গেছে, চুক্তি হয়, চিরস্থায়ী বন্দোবস্ত, মানে জমিটা আদায়কৃত হিসাবে। এর পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলায় কৃষকদের দুরবস্থার কথা বঙ্কিমচন্দ্রের কোন লেখা থেকে জানা যায়? বঙ্গদেশের কৃষক নামক গ্রন্থের। এরপর রায়তবাড়ি বন্দোবস্তর খাজনার হার কত ছিল? খাজনার হার হলো প্রায় 40 থেকে 55%। এই ব্যাপারটা কি হচ্ছে কি, ধরো মোট যে উৎপাদন হচ্ছে, উৎপাদনের টাকাটা সরিয়ে যে লাভটা হচ্ছে, তারই প্রায় 40 থেকে 55% কিন্তু তারা বা ইংরেজরা কর নিতেন। এরপর মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝাও? কিছুই না, সুদের ব্যবসা। কিছুটা এখনো চল আছে এই বিষয়টা। এরপর আসামের চা বাগানের শ্রমিকদের অধিকার নিয়ে কোন পত্রিকায় লেখালেখি হয়? এটা হয়েছে সঞ্জীবনীতে। এরপর কোন যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ব্যবসা নিয়ন্ত্রণ করতে চালু করেছিল? ডেফিনেটলি পলাশির যুদ্ধের পর। কেন পলাশির যুদ্ধের পর থেকেই শুধুমাত্রই কি ব্যবসা হাতে এসেছিল না, পুরো ক্ষমতাটাই তো একরকমের হাতে চলে এসেছিল। তো পলাশির যুদ্ধের পরই মূলত ব্যবসা বাণিজ্য তাদের হাতে আসতে শুরু করে। এরপর
কোন আইনের দ্বারা অস্থায়ী রায়েত বা এই যে রায়েত বলতে এখানে কৃষক, রায়েতদের জমি দাখিলি সত্ত্ব দেওয়া হয়? এটা হলো টেনেন্স অ্যাক্ট। বিভিন্ন সময় টেনেন্স অ্যাক্ট হয়, বেঙ্গল টেনেন্স অ্যাক্ট, পাঞ্জাবের টেনেন্স অ্যাক্ট। এই টেনেন্স অ্যাক্টের মাধ্যমেই কি অস্থায়ী রায়েতদের জমির একটা সত্ত্ব দেওয়া হতো। এরপর ভারতে রেলপথ নির্মাণের প্রকল্প কোন সালে সূচিত হয়? এটা 1853। পরের প্রশ্ন, ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগের বিকাশ কোন সালে হয়? উত্তর 1870 সালে। এরপর সরকারি পরিসংখ্যান অনুসারে 1854 থেকে 1931 খ্রিস্টাব্দের মধ্যে দুর্ভিক্ষে কতজন ভারতবাসী প্রাণ হারিয়েছিলেন? এস্টিমেট হচ্ছে প্রায় 2,89,00,000। কিন্তু এটা সরকারি খতিয়ান অনুসারে, বেসরকারি তো আরও আছে, মানে অনেক মানুষেরাই কিন্তু এই দুর্ভিক্ষ যে এত সময় ধরে চলে তা নয়, বিভিন্ন সময় হয়। এবং শুধু বাংলায় না, আমি আরেকটাই বলি, শুধু বাংলায় নয়, হচ্ছে কোথাও কি কোনো নর্থ ওয়েস্ট প্রভিন্স এরিয়াতে হচ্ছে, মাদ্রাস এরিয়াতে হচ্ছে, যেখানে বেসিক্যালি দেখা যাচ্ছে কি এই ধরনের বন্দোবস্ত প্রথা চালু হয়েছে, কি সেখানে একটা দেখা যাচ্ছে কি খাদ্যশস্যর অভাব দেখা যাচ্ছে। কেন? কৃষিকাজ তো সেইভাবে হচ্ছে না, এটা একটা ব্যাপার। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ তো বিভিন্ন কারণবশত লেগেই থাকবে, যার জন্য কি হয়েছে কি প্রাকৃতিক দুর্যোগ চলাকালীনও কৃষকদের সেই সমমূল্যেই কিন্তু কর দিতে হতো, যেটাই ছিল হচ্ছে তাদের কাছে মূল দুর্বিষহের বিষয়। তো বলা হচ্ছে যে প্রায় 2,89,00,000 মানুষ এই সময়কার যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগেতে তারা বা দুর্ভিক্ষের কারণে তারা নিহত হন বা তারা মারা যান। এরপর ভারতে সুতি, পাট, কয়লার শিল্প বিকাশ কবে শুরু হয়? এটা হচ্ছে 1850। সো এইটাই হলো আজকের বিষয় এবং আগে অবধি কোয়েশ্চেন আনসার আলোচনা করা হলো। নেক্সট দিনকে চেষ্টা করা হবে এই চ্যাপ্টারের ওপরে কিছু বড় কোয়েশ্চেন সলভ করার। আশা করি তোমাদের এই বিষয়টা বা তোমাদের কোয়েশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। এবার তোমাদের যে কোনো ধরনের কনফিউশন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে বা এই টপিকের আরও প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য